আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনে চতুর্থ দফার প্রচার পর্ব গতকাল বিকেলে শেষ হয়েছে। এই দফায় 96টি আসনে ভোট নেওয়া হবে আগামীকাল। নির্বাচনে বাকি পর্বের জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন। আজ তাঁর 4টি জনসভা রয়েছে। নির্বাচন কমিশন তৃতীয় দফায় চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ করেছে। ভারী বৃষ্টির কারণে হরপাবানে ব্রাজিলে 120 জনেরও বেশি এবং আফগানিস্তানে 300-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। স্লোভেনিয়ার ক্রানজে প্যাট্রিকা সেতানা 2024 অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের সাহিল সিলওয়াল সোনা এবং বিক্রান্ত মালিক রূপো জিতেছেন। কলকাতা নাইট রাইডার্স IPL এর প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। চতুর্থ দফার লোকসভা নির্বাচনের প্রচার পর্ব গতকাল বিকেলে শেষ হয়েছে। এর সঙ্গে শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। একই সঙ্গে প্রচারাভিযান শেষ হয়েছে ওড়িশা বিধানসভার প্রথম দফার এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভার সবকটি আসনের এক দফার ভোটের প্রচারাভিযান। 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের একটি আসনে সহ মোট 96টি আসনে ভোট নেওয়া হবে আগামীকাল। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার 175 আসনের সবকটিতে এবং ওড়িশা বিধানসভার 147টি আসনের মধ্যে 28টি আসনে এই দিনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 8টি আসন: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। এদিকে জমে উঠেছে প্রচার অভিযান। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ওড়িশার কান্ধামাল এবং বারগাড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন। বারগাড়ে এক জনসভায় রাহুল গান্ধীর নাম না করে তিনি বলেন, এই কংগ্রেস নেতার সংবিধানের প্রতি কোনো আস্থা নেই। ক্ষমতায় এলে তপশিলি জাতি, উপজাতি সহ পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ কেড়ে নেবে তারা। এরপর ঝাড়খণ্ডের ছাত্রায় ইন্ডি জোটের দুর্নীতির কড়া সমালোচনা করেন তিনি। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে গতরাতে ফের পশ্চিমবঙ্গে এসেছেন। রাতে কলকাতায় পৌঁছে রাজভবনে রাত্রিবাস করেন। আজ তার 4টি জনসভা রয়েছে। সকালে ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে জগদ্দলে প্রথম জনসভা করবেন তিনি। এরপর হাওড়ার পাঁচলা, হুগলির চুঁচুড়া ও পুরসুরায় 3টি জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা। বিকেলে হাওড়ার সাঁকরাইলে দলীয় প্রার্থীদের প্রচারে জনসভার কর্মসূচি রয়েছে তার। এরপর ভোট প্রচারে শ্রী মোদী পাটনা যাবেন। সন্ধ্যায় সেখানে জনসভা করার কথা রয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উত্তর মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় এবং তেলেঙ্গানার তান্দুরে গতকাল জনসভা করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। বিহারের মুজফ্ফরপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জনসভা করেন। বিজেপির কঠোর সমালোচনা করেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হুগলির সপ্তগ্রাম এবং হাওড়ার জগৎবল্লভপুরে গতকাল 2টি জনসভা করেন। মুখ্যমন্ত্রী আজ হাওড়ার আমতায় জনসভা করবেন। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 65.68% ভোট পড়েছে। এর মধ্যে পুরুষ 66.89, মহিলা 64.41 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 25.2%। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মহিলাদের ভোটদানের হার সবচেয়ে বেশি আসামে, যা প্রায় 85.34%। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে মহিলাদের ভোটদানের হার 83.01%। অপরদিকে উত্তরপ্রদেশে মহিলাদের ভোটদানের হার সবচেয়ে কম, 56.01%। এরপরেই রয়েছে গুজরাট। এখানে মহিলাদের ভোটদানের হার 56.56%। তৃতীয় লিঙ্গের ভোটদাতাদের মধ্যে ভোটদানের হার সবচেয়ে বেশি গোয়ায় 75%। উল্লেখ্য, এই দফায় 10টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনে ভোট নেওয়া হয়। প্রতি দফার নির্বাচনে সামগ্রিক ভোটদানের হার নির্ণয়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে পদ্ধতি অবলম্বন করেছে তা নিয়ে আপত্তি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচন কমিশনকে লেখা এক চিঠিতে শ্রী খাড়গে ভোটদানের প্রকৃত হার জনসমক্ষে প্রকাশ করতে বলেছেন। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন, মেক ইন ইন্ডিয়া এবং বিকশিত ভারত যাত্রার মূল স্তম্ভ হল সালিসি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল আরবিট্রেশন বারের উদ্বোধন করে তিনি বলেন, আধুনিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সালিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের দ্রুত অর্থনৈতিক প্রগতির জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদেশমন্ত্রী আরো বলেন, ভারতে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ফলে সারা বিশ্বে এর প্রভাব পড়বে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর সহজে ব্যবসার ক্ষেত্রে সালিসির গুরুত্ব নরেন্দ্র মোদী সরকার উপলব্ধি করেছে বলে উল্লেখ করেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির সাহায্যে নির্মিত নতুন তরল রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে। তামিলনাড়ুর
মহেন্দ্রগিরি ইসরো প্রপালশন কমপ্লেক্সে গত শুক্রবার এই পরীক্ষা চালানো হয়। নতুন IPS-4 ইঞ্জিনে যন্ত্রাংশের সংখ্যা 14 থেকে কমিয়ে 1 করা হয়েছে। এর ফলে ইঞ্জিন প্রতি উৎপাদনের সময় 60% কমবে। পাকিস্তান থেকে উধমপুর জেলার বসন্তগড় এলাকায় অনুপ্রবেশকারী 6 জঙ্গির স্কেচ গতকাল জম্মু কাশ্মীর পুলিশ প্রকাশ করেছে। গভীর জঙ্গলে গা ঢাকা দেওয়ার আগে 28 এপ্রিল ওই জঙ্গিদের গুলিতে গ্রাম প্রতিরক্ষা বিভাগের রক্ষী মোহাম্মদ শরীফের মৃত্যু হয়। জঙ্গিদের সাহায্যকারী এক কর্মীকে গ্রেপ্তার করেন উধমপুরের SSP যোগিন্দর সিং। বিভিন্ন সংস্থা ও সন্দেহভাজন ব্যক্তিদের থেকে পাওয়া তথ্য ধরেই ওই স্কেচ আঁকা হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলেছে। আগামীকাল পশ্চিমবঙ্গের 8টি আসনের ভোট পর্ব নিয়ে শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 চতুর্থ দফার ভোট। আলোচনায় অংশ নেবেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টা 5 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী থেকে। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার তার প্রথম ভারত সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ। 5 দিনের সফরে গোলাম সারওয়ার একাধিক বৈঠকে যোগ দেবেন। তিনি দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও শক্তি সিংহ স্মারক ভাষণে সার্কের ভবিষ্যৎ শীর্ষক আলোচনায় অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বাক স্বাধীনতার অর্থ বিচ্ছিন্নতাবাদকে সমর্থনের স্বাধীনতা নয়। কানাডায় সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, হিংসাকে খোলাখুলি প্রশ্রয় দেওয়া, বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থীদের কানাডায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে। ভারত চীন সম্পর্ক প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু ভারত চীন সীমান্তে শান্তি ও স্থিতাবস্থায় বিঘ্ন ঘটেছে। দুদেশের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি দুপক্ষের মধ্যে আলোচনার উপর জোর দেন। আফগানিস্তানে অতি ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য কর্মসূচি UNFP সূত্রে জানানো হয়েছে, বন্যায় উত্তর এবং উত্তর পশ্চিম আফগানিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র বাগলানের উত্তরাংশে 62 জন প্রাণ হারিয়েছেন গত শুক্রবার। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, প্রবল বর্ষণে 4টি প্রদেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই সব অঞ্চলের প্রায় 3000 বাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রচুর গবাদি পশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ধ্বংস হয়েছে রাস্তাঘাট এবং পরিকাঠামো। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত অঞ্চলে পৌঁছেছে। অধিকাংশ রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে হরপাবানে 120 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত 756 জন হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ রয়েছেন 141 জন। উদ্ধার অভিযানে মোতায়েন রয়েছেন 20,000-এর বেশি সেনা। জলমগ্ন এলাকাগুলিতে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। ভেসে গেছে 85,000-এর বেশি ঘরবাড়ি। স্কুল ও গির্জাগুলিতে আশ্রয় নিয়েছেন 71,000-এর বেশি মানুষ। ব্রাজিলের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামী 3 থেকে 4 দিন দেশের উত্তর পশ্চিম, মধ্য পূর্ব এবং দক্ষিণ উপদ্বীপ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দেশের যেসব অংশ তাপপ্রবাহের কবলে ছিল, আগামী 3 দিন তা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। আজ পর্যন্ত উত্তরাখণ্ডের উপর দিয়ে বয়ে যাবে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এছাড়াও আগামী 3 দিন রাজস্থান এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে ধুলোর ঝড় এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 কিলোমিটার বেগে বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ মাসের 13 তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, ছত্তিশগড় এবং মারাঠাওয়াড়া অঞ্চলে। জোড়া ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশের ফলে পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। স্লোভেনিয়ার ক্রানজে প্যাট্রিকা শেতানা 2024 অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের সাহিল সিলভাল সোনা এবং বিক্রান্ত মালিক রূপো জিতেছেন। সাহিল 77.81 মিটার এবং বিক্রান্ত 75.21 দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন। পুরুষদের শটপাট বিভাগে ধনবীর সিং চতুর্থ স্থানে শেষ করেন। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। জ্যাভলিন থ্রোয়ে অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছেছে। ইডেনে গতরাতে নাইট রাইডার্স এবারে আইপিএল এ ঘরের মাঠে তাদের শেষ ম্যাচে 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকে শেষ 4-এ খেলা নিশ্চিত করেছে কেকেআর। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে 16 করা হয়। প্রথমে ব্যাট করে নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারের 42 এবং নীতিশ রানার 33 রানের সুবাদে 7 উইকেটে করেছিল 157 রান। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স 8 উইকেটে 139 রান তুলতে সমর্থ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভা নির্বাচনে চতুর্থ দফার প্রচার পর্ব গতকাল বিকেলে শেষ হয়েছে। এই দফায় 96টি আসনে ভোট নেওয়া হবে আগামীকাল। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে ফের পশ্চিমবঙ্গে এসেছেন। আজ তার 4টি জনসভা রয়েছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।